বর্ষার মরশুম ছিল। আকাশে কালো মেঘের ভারী ভিড় জমেছিল, যেমন কোনো বড় তুফানের প্রস্তুতি চলছে। রাস্তায় মানুষ ছাতা সামলে ছুটছিল, গাড়িগুলো দ্রুত হর্ন বাজাচ্ছিল। আর হঠাৎ করেই শহরের সবচেয়ে চকচকে কালো গাড়িটি ঠাস করে শব্দ করে মাঝ রাস্তায় থেমে গেল। ড্রাইভারের সিটে বসা মেয়ে আলিয়া, শহরের সবচেয়ে বড় শিল্পপতির একমাত্র মেয়ে, বারবার চাবি ঘোরাচ্ছিল, কিন্তু ইঞ্জিন যেন প্রাণ দিতে রাজিই ছিল না। ট্রাফিক পেছনে লম্বা লাইনে জমে গিয়েছিল। ও ম্যাডাম, গাড়ি সরান, জ্যাম লাগিয়ে রেখেছেন। আরে বড় লোকেরা গাড়ি কিনে নেয় কিন্তু চালাতে জানে না। ভাই, সামনের গাড়িটি খারাপ হয়ে গেছে, কেউ কিছু করো। তাদের চিৎকার আলিয়ার হৃদয়ে আঘাত করছিল। সে প্রথমবার এই ধরনের ভিড়, এই ধরনের গালিগালাজ আর এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছিল। তার কপালে ঘাম দেখা দিল, বৃষ্টির ফোঁটা জানালার কাছে টুপটুপ করে পড়ছিল, হাত কাঁপছিল। সে ড্রাইভারকে কল করল কিন্তু ফোন সুইচ অফ। সার্ভিস সেন্টারকে কল করল তো নেটওয়ার্ক বারবার কেটে যাচ্ছিল। তার চেহারায় আতঙ্ক পরিষ্কার দেখা যাচ্ছিল। মানুষ কটাক্ষ করছিল, কেউ হাসছিল, কেউ ভিডিও বানাচ্ছিল, কিন্তু কেউ এগিয়ে এসে সাহায্যের জন্য প্রস্তুত ছিল না। এই ভিড় চিরে একটি পুরনো জরাজীর্ণ ব্যাটারি রিকশা ধীরে ধীরে এগিয়ে এলো। তার গতি এত ধীর ছিল যে মনে হচ্ছিল তার চাকাগুলোও বৃষ্টিতে ভিজে বুড়ো হয়ে গেছে। রিকশাটি থামল। একজন সাধারণ মাটি মাখা ভেজা মানুষ নামল। বিমল, একজন গরিব রিকশা চালক, যাকে শহরে হয়তো কেউ খেয়ালও করে না। সে ভেজা রাস্তা পার হল, গাড়ির জানালার কাছে হালকা টোকা দিল। আলিয়া জানালা নামালো, চেহারা বিচলিত, কণ্ঠস্বর একটু থমকে। হ্যাঁ, কি হয়েছে, দ্রুত বলুন। বিমলের কণ্ঠে এক অদ্ভুত শান্তি ছিল। ম্যাডাম, আপনার গাড়ি খারাপ হয়ে গেছে, রাস্তা পুরো জ্যাম হয়ে গেছে, এটাকে সাইডে সরাতে হবে, তবেই ট্রাফিক খুলবে। ধাক্কা দিতে হবে, তবেই সরবে। আলিয়া তাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখল। মনে প্রথম চিন্তা এলো কোথাও টাকা না চেয়ে বসে, কিন্তু সে নিরুপায় হয়ে মাথা নেড়ে বলল, ঠিক আছে, করে দিন। বিমল কিছু না বলে পেছনে গেল। কাদার মধ্যে পিছলে যেতে যেতে সে গাড়িকে ধাক্কা দিতে শুরু করল। তার পা বারবার পিছলে যাচ্ছিল, জামাকাপড় নোংরা হচ্ছিল, শিরাগুলো টান টান হয়ে গিয়েছিল, কিন্তু তার চেহারায় হার মানার কোনো ধাপ ছিল না। বৃষ্টি আরও বেড়ে গেল, কিন্তু এই বৃষ্টির মধ্যেই এক গরিব মানুষ নিজের পুরো শক্তি দিয়ে এক বড়লোক মেয়ের গাড়িকে সাইডে সরিয়ে দিচ্ছিল। অথচ তামাশা দেখা মানুষের ভিড় শুধু মজা ওড়াচ্ছিল। ধীরে ধীরে গাড়ি সরতে শুরু করল। বিমল আরও জোরে ধাক্কা দিল। অবশেষে সেই গাড়ি রাস্তার পাশে সুরক্ষিত জায়গায় দাঁড়িয়ে গেল। আলিয়া এক দীর্ঘশ্বাস ফেলল। সে পার্স খুলল আর 2টি 500 টাকার নোট জানালার বাইরে বাড়িয়ে ধরল। এই নাও তোমার সাহায্যের টাকা। বিমল এক মুহূর্ত চুপ করে থাকল, তারপর সে হাত পেছনে সরিয়ে নিল। টাকা নিতে অস্বীকার করে বলল, ম্যাডাম, টাকা সেই কাজের জন্য হয় যা টাকার জন্য করা হয়। আমি তো মানবতার খাতিরে হাত বাড়িয়েছি, আর মানবতার দাম কখনো হয় না। এতটুকু বলে সে নিজের ভেজা গামছা কাঁধে রাখল আর ধীরে ধীরে নিজের রিকশার দিকে এগিয়ে গেল। আলিয়ার হাতে নোটগুলো তেমনই ধরা রইল। তার হৃদস্পন্দন বেড়ে গেল। বৃষ্টির ফোঁটা জানালার কাছে পড়তে থাকল, আর সে ওই গরিব মানুষটির চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকল। তার কথা, তার আত্মসম্মান, তার মানবতা আলিয়ার মনে এক গভীর ছাপ ফেলে দিল। ট্রাফিক চলতে শুরু করল। মানুষ নিজের পথে চলে গেল, কিন্তু আলিয়ার মন ওই গরিব মানুষটির উপর আটকে গেল, যে কোনো লোভ ছাড়াই তার সম্মান বাঁচিয়েছিল। সে ভাবেনি যে এই ছোট সাক্ষাৎটি তার জীবনের দিক বদলে দেবে। বৃষ্টির দিনের সেই ঘটনা আলিয়ার মনে গভীর ছাপ ফেলেছিল। কিন্তু জীবনের গতি দ্রুত হয়। কখনো কখনো আমরা সেই মানুষদের ভুলে যাই যারা আমাদের জন্য অনেক কিছু করে যায়। কিন্তু কিছু মানুষ এমন হয় যাদের ভাগ্য বারবার সামনে এনে দাঁড় করায়। কিছুদিন পর 7 সকালে আলিয়া অফিসের জন্য তৈরি হচ্ছিল। দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আজ কোম্পানির একটি বড় মিটিং ছিল, যাতে দেরি হবার মানে ছিল কোটি কোটি টাকার চুক্তি ভেঙে যাওয়া আর তার বাবার সম্মানের উপর বড় প্রশ্ন ওঠা। কিন্তু ড্রাইভার এখনও আসেনি। আলিয়া বারবার কল করল, কিন্তু ফোন সুইচ অফ। সে নিজেকে বলল, ড্রাইভারের জন্য অপেক্ষা করা ঠিক হবে না, যে রিকশা পাবো তাতেই চড়ে বেরিয়ে যাব। সে বাইরে বেরোল। রাস্তায় মানুষের কোলাহল, বাতাসে হালকা ঠান্ডা। তখনই একটি পুরনো ক্লান্ত রিকশা তার নজরে এলো। আলিয়া হাত তুলে তাকে থামার ইশারা করল। রিকশা থামল। রিকশা চালক ঘুরে বলল, বসুন ম্যাডাম। এটি সেই কণ্ঠস্বর ছিল, কিন্তু আলিয়া খেয়াল করেনি। সে তাড়াহুড়ো করছিল। হাতে একটি চামড়ার ভারী ব্যাগ ছিল,
যাতে কোম্পানির গুরুত্বপূর্ণ ফাইল আর সই করা পেমেন্ট ভাউচার ছিল। তার বাবা নিজে তাকে এই ফাইলগুলো দেওয়ার সময় বলেছিলেন, আলিয়া, এই ব্যাগ খুব মূল্যবান, একদম ভুল করো না। আলিয়া রিকশায় বসে পড়ল, মোবাইলে মিটিংয়ের নোটস দেখতে লাগল। কখনো ঘড়ি দেখছিল, কখনো ফাইল। আয়না দিয়ে পেছনে তাকিয়ে ট্রাফিকের আন্দাজ নিচ্ছিল। অন্যদিকে বিমল একটু পেছনে ঘুরে আলিয়াকে দেখল। এক মুহূর্তেই সে তাকে চিনে ফেলল। সে মনে মনে হাসল, এটি সেই বৃষ্টির দিনের ম্যাডাম। কিন্তু সে চুপ থাকল। গরিব মানুষ প্রায়ই নিজের পরিচয় লুকিয়ে নেয়, কারণ তাদের মনে ভয় থাকে যে তাদের কথায় কোথাও কোনো ধনীর বিরক্তি না জন্মে যায়। অফিসে পৌঁছে আলিয়া দ্রুত নামল, পার্স থেকে কিছু টাকা বের করল আর তাড়াহুড়োয় রিকশা চালকদের সাধারণ অভ্যেস অনুযায়ী সিটে রাখা ব্যাগ না দেখেই এগিয়ে গেল। রিকশা এগিয়ে গেল। বিমলও তাড়াহুড়োয় ব্যাগটি দেখতে পায়নি। কিছু দূরে পৌঁছে যখন সে রিকশা স্ট্যান্ডে থামল, তখনই তার নজরে পড়ল সিটে রাখা সেই বড় চামড়ার ব্যাগ। বিমলের বুক ধরফর করে উঠল। সে ব্যাগটি তুলল। ব্যাগের ওজন অনেক ছিল। তার কপাল থেকে ঘামের ফোঁটা ব্যাগের উপর পড়ল। তার মনে প্রথম চিন্তা এলো, এতে নিশ্চয়ই খুব দামি জিনিস আছে। সেই সময় তার হাত কাঁপল। ঘরের অবস্থা, বোনের বিয়ে, মায়ের ওষুধ, সব ছবি তার চোখের সামনে ভাসতে লাগল। বাড়ি যাওয়ার পথে তার মনে দুটি কণ্ঠস্বর লড়াই করতে লাগল। একটি কণ্ঠস্বর বলছিল, ব্যাগ খুলে নে, হয়তো টাকা আছে, বোনের বিয়ে হয়ে যাবে। দ্বিতীয় কণ্ঠস্বর, যা হয়তো তার বাবা ছোটবেলায় বুনেছিলেন, অন্যের হক কেড়ে নেওয়া পাপ, সততার চেয়ে বড় ধন পৃথিবীতে আর কিচ্ছু নেই। সে ব্যাগ খুলল না। সারা রাত সেই ব্যাগ তার খাটিয়ার এক কোণায় রাখা থাকল। মা বললেন, বাবা, একবার দেখে তো নে, হয়তো কিছু সাহায্য হয়ে যাবে। বোন কবিতার চোখেও আশার আলো চিকচিক করছিল। দাদা, যদি এতে টাকা থাকে তবে আমাদের সব সমস্যা দূর হয়ে যাবে। বিমল দুজনের দিকে তাকালো। এক মুহূর্তের জন্য তার মন ডগমগ করল। তারপর সে ব্যাগটি বুকে জড়িয়ে ধরে বলল, কবিতা, তোর বিয়ে কখনো অসাধু টাকা দিয়ে হবে না। আমি দিনরাত রিকশা চালাবো, হাড় ভাঙা খাটুনি খাটব, কিন্তু অন্যের হক কেড়ে নিয়ে তোকে কোণে সাজাবো না। তার কণ্ঠস্বর এত দৃঢ় ছিল যে মা আর কবিতা দুজনের চোখই নিচু হয়ে গেল। তারা চুপচাপ বসে থাকল। পরের দিন সকালে বিমল ব্যাগ নিয়ে সেই বড় কোম্পানির অফিসে পৌঁছল। রিসেপশনে দাঁড়িয়ে থাকা লোকটা তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল, যেন মাটির কোনো কণা চলে এসেছে। কেন এসেছ? সে অবজ্ঞার সাথে জিজ্ঞেস করল। বিমল ব্যাগটি এগিয়ে দিল। ম্যাডাম, কাল এটি ভুলে গিয়েছিলেন, ফেরত দিতে এসেছি। রিসেপশনিস্ট অবাক হয়ে গেল। ব্যাগ খুলল। ভেতরে ফাইল আর টাকা ছিল। আর এই গরিব মানুষটি এত দামি ব্যাগ ফেরত দিচ্ছে, এক পয়সা না নিয়ে। সে রেজিস্টার এগিয়ে দিল, নাম লেখো চেনার জন্য। বিমল কাঁপানো হাতে লিখল, বিমল রিকশা চালক। কিছুক্ষণ পর আলিয়া অফিসে পৌঁছল। রিসেপশনে ব্যাগ দেখে একদম থমকে গেল। এই ব্যাগ কোথা থেকে এলো? রিসেপশনিস্ট বলল, ম্যাডাম, একজন রিকশা চালক ফেরত দিয়ে গেছে। আলিয়া রেজিস্টার উল্টালো। যেমনই সে ওই নাম পড়ল, তার মনে যেন বিদ্যুৎ খেলে গেল। বিমল, সেই বৃষ্টির দিনের মানুষটি। এবার আলিয়া শুধু অবাকই হল না, সে ভেতর পর্যন্ত কেঁপে উঠল। সেদিন আলিয়া শুধু নাম পড়েছিল, কিন্তু এই নামের পেছনে কি কষ্ট লুকিয়ে আছে তা সে জানত না। ওদিকে বিমল নিজের বাড়িতে পৌঁছল। ব্যাগ ফেরত দিয়ে যেন নিজের আত্মা হালকা করে দিয়েছিল, কিন্তু ঘরের অবস্থা তার খুশি গিলে খাওয়ার জন্য দাঁড়িয়েছিল। বিমলের ঘর, একটি ছোট কাঁচা ঘর, ফুটো ছাদ দিয়ে জল পড়ছে, কোনায় রাখা বাসনপত্র আর মাঝখানে একটি পুরনো খাটিয়া। মা জ্বরে কাঁপতে কাঁপতে শুয়েছিলেন। বোন কবিতা সকাল থেকেই বিয়ের কার্ড নিয়ে বসেছিল, তার হাত হালকা কাঁপছিল। যেমনই বিমল ভেতরে এলো, কবিতা বলল, দাদা, পণ্ডিত মশাই তারিখ বের করেছেন, মাত্র 21 দিন বাকি। তার কণ্ঠে উৎসাহ কম আর চিন্তা বেশি ছিল। বিমল চুপচাপ বসে পড়ল। কবিতা ধীরে থেকে বলল, মণ্ডপওয়ালা বলেছে যে অগ্রিম দাও, না হলে বুকিং বাতিল করে দেবে। ক্যাটারারও টাকা চাইছে। দাদা, কি করি? বিমলের হাত থেমে গেল। এক মুহূর্তের জন্য সে কবিতার নিষ্পাপ চেহারা দেখল। যে বোনকে সে ছোটবেলা থেকে কোলে পিঠে বড় করেছে, আজ তারই জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত তার পকেটের সীমাবদ্ধতার উপর ঝুলেছিল। মা কেসে বললেন, বাবা, আত্মীয়দের জিজ্ঞেস করে দেখি, হয়তো কেউ সাহায্য করে দেবে। বিমল দীর্ঘশ্বাস ফেলল, চোখ নিচু করে নিল। মা, কালই চাচার কাছে গিয়েছিলাম, বলেন নিজের খরচই চলছে না। মামাও পরিষ্কার বলে দিয়েছেন, ভাগ্নে নিজের দায়িত্ব নিজে পালন করো, আমাদের থেকে আশা করো না। মায়ের চোখ জলে ভরে এলো। কবিতা ঠোঁট কামড়ে বলল, দাদা, আমার বিলে যদি ভেঙে যায় তবে আমার জীবনের কি হবে? তার কথাগুলো বিমলের হৃদয়ে তীরের মতো বিঁধল। সে বোনের পাশে বসে পড়ল, তার হাত ধরে বলল, কবিতা, তোর বিয়ে যেভাবেই হোক ওই তারিখেই হবে। যদি আমাকে দিনরাত রিকশা চালাতে হয় তবে চালাবো, এমনকি যদি প্রাণ চলে যায় তবুও, কিন্তু তোর সম্মান আমি মাটিতে মিশতে দেব না। কবিতা কাঁদতে লাগল। মাও চোখের জল মুছতে লাগলেন। বিমল সেই রাতে এক মিনিটকে টাকায় বদলানোর সংকল্প করে নিল। সকাল হতেই সে রিকশা নিয়ে বেরিয়ে পড়ল। রোদ, বৃষ্টি, ট্রাফিক কোনো কিছুই তাকে আটকাতে পারছিল না।
সে না খেয়ে না দেয়ে পাগলের মতো রিক্সা চালাতে লাগল। প্রতি সওয়ারিকে দেখে তার মনে হচ্ছিল হয়তো 10 টাকা 20 টাকা আরও পাওয়া যাবে। সারা দিন সে রিক্সা চালালো। সন্ধেবেলা সে পকেটে হাত দিল। 1000 আর 100 টাকা, মোট 1100 টাকা। ব্যাস এতটুকুই। যখন সে বাড়ি ফিরল, কবিতা দরজায় দাঁড়িয়েছিল, চেহারায় আশা, চোখে প্রশ্ন। দাদা, টাকার ব্যবস্থা হলো? বিমল তার চোখ থেকে বাঁচতে মাথা নিচু করে নিল। হলো তো বোন, কিন্তু এত কম যে বলতে লজ্জা লাগছে। কবিতা হাসল, তার হাসির আড়ালে কষ্ট লুকিয়েছিল। দাদা, তুই তো চেষ্টা করছিস, আমার জন্য এটাই যথেষ্ট। পালকি তোর মেহনাতের টাকা দিয়েই উঠবে দাদা, এটা আমার সৌভাগ্য। বিমলের মন ভেঙে চুরমার হয়ে গেল। সে চাইল যে নিজের বোনকে দুনিয়ার সবচেয়ে বড় আনন্দ দিতে, কিন্তু তার পকেট তার আশার সাথে বিদ্রুপ করতে থাকল। সেই সময় দরজায় টোকা পড়ল। এটি মণ্ডপওয়ালার লোক ছিল। রুক্ষ স্বরে বলল, বিমল ভাই, যদি কালকের মধ্যে অগ্রিম না পাওয়া যায় তবে বুঝে নিও বুকিং বাতিল, আমাদের আরও অর্ডার আছে। বিমল হাত জোড় করে বলল, ভাই, 2 দিনের সময় আরও দাও, আমি কারো থেকে ধার চেয়ে নেব। মণ্ডপওয়ালা অবজ্ঞার সাথে বলল, কাল পর্যন্ত অপেক্ষা করব, তারপর বলো না যে জানাইনি। আর চলে গেল। দরজা বন্ধ হলো। ঘরের বাতাস ভারী হয়ে গেল। কবিতার হাত থেকে বিয়ের কার্ড ছিটকে মাটিতে পড়ে গেল। মায়ের মুখ ম্লান হয়ে গেল। বিমল দুজনকে দেখল, একজনের চোখে ভয়, অন্যজনের চোখে নিরাশা। সেই রাতে বিমল মন্দিরের সামনে প্রদীপ জ্বালিয়ে বসল। অন্ধকারে তার ছায়া কাঁপছিল। হে ভগবান, আমার বোনের সম্মান বাজি লেগেছে, কখনো কিছু চাইনি, কিন্তু আজ তোর কাছে হাত জোড় করে বলছি, কোনো পথ দেখিয়ে দাও। চোখের জল টুপটুপ করে পড়ছিল, আর তখনই প্রদীপের শিখা উজ্জ্বল হয়ে উঠল, যেন ভগবান তার ডাক শুনে নিয়েছেন। পরের দিন সকালে শহরের বাতাস হালকা ঠান্ডা ছিল। আকাশে মেঘ তো ছিল, কিন্তু বৃষ্টি থেমেছিল। কিন্তু বিমলের মনে ঝড় চলছিল। সে তার পুরনো জরাজীর্ণ রিকশায় মাথা নিচু করে বসেছিল, যেন কেউ তার কাঁধে পুরো পৃথিবীর বোঝা চাপিয়ে দিয়েছে। কবিতার বিয়ে, মায়ের অসুখ, টাকার অভাব, আত্মীয়দের অবহেলা, সবকিছু একসাথে তাকে ঘিরে ধরছিল। সেই সময় একটি কালো চকচকে এসইউভি তার পাশ দিয়ে যাচ্ছিল। আলিয়া পেছনের সিটে বসেছিল। সে মোবাইলে ফাইল দেখছিল। কিন্তু বিমলকে এক নজর দেখতেই তার হাত থেমে গেল। ড্রাইভারকে বলল, গাড়ি একটু আস্তে করো। গাড়ি ধীর হলো, আর তখনই আলিয়ার কানে 2 জন মানুষের কথাবার্তা এলো। পাশে দাঁড়িয়ে 2 জন মানুষ কথা বলছিল। দ্বিতীয়জন বলল, ক্যাটারারও টাকা চাইছে, আত্মীয়রাও হাত গুটিয়ে নিয়েছে, বেচারা কি করবে? মায়ের অসুখই সব টাকা শেষ হয়ে গেছে, একা উপার্জনকারী লোক। আলিয়া শুনতে থাকল। প্রতিটা শব্দ যেন তার হৃদয়ে গেঁথে যাচ্ছিল। তার নজর আবার বিমলের ওপর গেল। সে আগের মতোই মাথা নিচু করে বসেছিল। ওই মানুষটি যে বৃষ্টির দিনে কোনো কিছু না নিয়ে তাকে সাহায্য করেছিল, ওই মানুষটি যে লক্ষ লক্ষ টাকার ব্যাগ না খুলে ফেরত দিয়েছিল, আজ সেই মানুষটিই অসহায় ছিল, লাচার ছিল, ভেঙে পড়েছিল। আলিয়ার চোখ জলে ভরে এলো। তার মন বলল, যদি আমি এই মানুষটির সাহায্য না করি তবে মানবতা শব্দের কোনো মানেই নেই। সে তৎক্ষণাৎ নিজের মোবাইল বের করল, নিজের ম্যানেজারের নম্বর ডায়াল করল। মিস্টার আলম, তাড়াতাড়ি হল ম্যানেজার আর ক্যাটারারের নম্বর পাঠান। কয়েক মিনিটের মধ্যেই নম্বর চলে এলো। আলিয়া সরাসরি হল ম্যানেজারকে কল করল। বিমল নামের এক লোক আছে, তার বোনের বিয়ের বুকিং আপনার এখানে আছে? ঠিক। হল ম্যানেজার বলল, হ্যাঁ ম্যাডাম, আছে তো, কিন্তু তাদের অগ্রিম আসেনি, বুকিং নিশ্চিত নয়। আলিয়া শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, আমি এখনই পুরো পেমেন্ট করছি, এখনই বুকিং আজই চূড়ান্ত করে দিন। হল ম্যানেজার এক মুহূর্তের জন্য অবাক হয়ে গেল। ম্যাডাম, পুরো পেমেন্ট? আলিয়া, হ্যাঁ, আর শোনো, এই কথা বিমলকে বলবে না। পেমেন্ট যেতেই হল বুকিং নিশ্চিত হয়ে গেল। তারপর আলিয়া ক্যাটারারকে কল করল। সেও একই কথা বলল, বিমলের বোনের বিয়ে, যাও, বাকি টাকা আছে আমি পাঠাচ্ছি, অর্ডার বাতিল হওয়া চলবে না। ক্যাটারার বলল, ম্যাডাম সব টাকা? আলিয়া, সব টাকা, আর বিমলকে বলবে না যে কে দিয়েছে। এরপরে সে জুয়েলারকে কল করল। মঙ্গলসূত্র, আংটি আর বাকি জিনিসের পেমেন্টও সেখান থেকেই করে দিল। প্রতিবার সে একই কথা বলতো, যার নামে অর্ডার আছে তাই থাকবে, তাকে বলবে না যে টাকা কে পাঠিয়েছে। তার চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা ছিল, যেন সে কোনো অজানা উপায়ে নিজেকে হালকা করছিল, যেন সে নিজের হাতেই কোনো ভেঙে যাওয়া ঘরকে আবার দাঁড় করিয়ে দিল। সকাল হতেই বিমলের দরজায় টোকা পড়ল। মণ্ডপওয়ালা নিজে এসেছিল। বিমল ভাই, সুখবর, আপনার বুকিং নিশ্চিত হয়ে গেছে, অগ্রিম চলে এসেছে। বিমলের চোখ বড় হয়ে গেল। তারপর ক্যাটারারের লোক এলো। বিমল ভাই, চিন্তা করবেন না, টাকা পাওয়া গেছে, আমরা নির্দিষ্ট তারিখে আসব। তারপর জুয়েলারের ফোন এলো, জিনিস তৈরি আছে, পেমেন্ট পাওয়া গেছে, এসে নিয়ে যাবেন। কবিতা আর মায়ের চোখে বিস্ময় ছড়িয়ে পড়ল।
বিমল যেন পাথর হয়ে গেল। এটি কিভাবে হলো? কাল পর্যন্ত তো। কবিতা কাঁপানো গলায় বলল, দাদা, কে হতে পারে? কে আমাদের সাহায্য করল? বিমল ভগবানের মূর্তির দিকে তাকালো। চোখে জল ছিল, হাত জোড় করে বলল, এটি কোনো দেবতার কাজ। কবিতা, যেই করেছে আমাদের সম্মান বাঁচিয়ে নিয়েছে। কিন্তু দূরে রাস্তার ওপার থেকে গাড়ির জানালা দিয়ে দাঁড়িয়ে আলিয়া এইসব শান্তি মনে দেখছিল। তার চোখ থেকে এক ফোঁটা জল নিঃশব্দে গড়িয়ে পড়ল। বিয়ের দিন শেষ পর্যন্ত চলেই এলো। সকালবেলা ঘরের বাইরে হালকা বাতাস বইছিল, যেন আকাশও এই ছোট ঘরের খুশিতে সামিল হতে এসেছে। কাঁচা উঠানে হলুদের সুগন্ধ ভাসছিল। দেওয়ালে কাঁচা রং দিয়ে তৈরি ফুল লতা কবিতার বিয়ের ঘোষণা করছিল। কবিতা হলুদের রঙে রাঙানো কোণের মতো উজ্জ্বল হয়ে উঠেছিল। চেহারায় লজ্জা, চোখে স্বপ্ন, আর মনে এই সান্ত্বনা যে তার দাদা তার জন্য পৃথিবীর সব মুশকিলের সাথে লড়াই করেছে। তার মা দুর্বল হওয়া সত্ত্বেও হাসছিলেন, কারণ তার মেয়ের বিয়ে শেষ পর্যন্ত সম্মানের সাথে হতে যাচ্ছিল। বিমলের চেহারায় ক্লান্তির সাথে সাথে গভীর উজ্জ্বলতা ছিল। সে যেন নিজেকে বিলিয়ে দিয়ে নিজের হাড় পর্যন্ত ভেঙে এই দিনটি সাজিয়েছে। পাড়ার মহিলারা কবিতাকে কনে সাজাতে ব্যস্ত ছিল। ঘরে ঢোল বাজছিল, বিয়ের পিঁড়িতে বসার প্রস্তুতি চলছিল। কিন্তু সত্য এটিই ছিল যে এই বিয়ে আলিয়ার মানবতার উপর দাঁড়িয়েছিল। আর বিমল এখনও এই কথা জানত না। সন্ধ্যাবেলা বর এলো, গলিতে আলো জ্বলে উঠল, ব্যান্ড বাজনার তালে বাচ্চারা নাচছিল। বর ঘোড়ায় বসেছিল, আর কবিতার চোখে উজ্জ্বল স্বপ্ন ভাসছিল। বিমল বরের পরিবারকে স্বাগত জানানোর সময় মাথা নিচু করে নিল। তার চেহারায় এক আলাদা গর্ব ছিল। বোনের বিয়ে, আমার পরিশ্রমের উপার্জন, আমার সততার জয়। কেউ কি জানত যে তার বাড়িতে মণ্ডপ আর ক্যাটারারের ব্যবস্থা কোনো ফেরেশতা নিঃশব্দে করে দিয়েছে? বিয়ের আচার শুরু হলো। মন্ত্রের আওয়াজ, আগুনের শিখা, কবিতার কাপা হাত, আর বিমলের চোখ যা প্রতিটা মন্ত্রের সাথে ভিজে যাচ্ছিল। কবিতা বিদায়ের সময় বিমল তার হাত ধরে ধীরে থেকে বলল, বোন, ভালো থাকিস। তোর সম্মান আমার প্রাণের চেয়েও বেশি ছিল। ভগবান তাকে বাঁচিয়ে নিয়েছেন। কবিতা কেঁদে ফেলল। বিমলের চোখেও জল এলো। সে নিজের বোনের হাত ধীরে ধীরে বরের হাতে তুলে দিচ্ছিল, যেন কেউ তার বুকের একটা অংশ বের করে অন্যকে সঁপে দিচ্ছে। পুরো পাড়ায় লোক কানাকানি করছিল। বিমল কোনো সাহায্য ছাড়াই নিজের বোনের বিয়ে দিয়ে দিল। কি সৎ ছেলে! ভগবান এমন মানুষদের ওপরই সদয় হন। কিন্তু তারা কি জানত যে সততার সেই পথে আলিয়া নামের এক মেয়ে চুপচাপ আলো বিছিয়ে দিয়েছিল? বিয়ের ভিড় শেষ হওয়ার পর দূর থেকে একটি গাড়ি ধীরে ধীরে সেখান দিয়ে যাচ্ছিল। আলিয়া জানালা দিয়ে এই দৃশ্য দেখছিল। তার চোখে এক আবেগপূর্ণ উজ্জ্বলতা ছিল, যেন সে কোনো অজানার ঘরে দিওয়ালি জ্বালিয়ে দিয়েছে। সে নিজের বাবার হাত ধরল আর বলল, বাবা, আমি আপনাকে একটা কথা বলতে চাই। বাবা, যিনি একজন অনেক বড় শিল্পপতি ছিলেন, সবসময় গরিবদের অবিশ্বাস্য, দুর্বল আর লোভী ভাবতেন, তিনি বললেন, কি কথা আলিয়া? আলিয়ার কণ্ঠে গর্ব ছিল। মনে আছে আমি কিছুদিন আগে আপনাকে বলেছিলাম যে আমার ব্যাগ রিকশায় থেকে গিয়েছিল? বাবা বললেন, হ্যাঁ, পরে ফেরত পাওয়া গিয়েছিল না? আলিয়ার চোখ ভেজা ছিল। ওই ব্যাগ এই মানুষটিই ফেরত দিয়েছিল, সেই বিমল যে বৃষ্টির দিনে আমার গাড়িতে ধাক্কা গিয়েছিল। কোনো কিছু না নিয়ে আর ব্যাগ না খুলেই তাকে ফেরত দিয়ে দিয়েছে। বাবার চোখ বড় হয়ে গেল। তার কথাগুলো বাতাসে প্রতিধ্বনিত হতে থাকল। যদি সে চাইতো তবে লক্ষ লক্ষ টাকা রাখতে পারত, আমাদের কোম্পানির পেমেন্ট ভাউচার দিয়ে জালিয়াতি করতে পারত, কিন্তু সে তা করেনি। বাবা চুপ হয়ে গেলেন, অনেকক্ষণ চুপ থাকলেন। তারপর ধীরে ধীরে বললেন, আলিয়া, আমি জীবনভর গরিবদের ভুল বুঝেছি, কিন্তু এই মানুষটি, এ তো সোনার চেয়েও দামি। তিনি নিচু স্বরে বললেন, বিমলকে অফিসে ডাকো। পরের দিন সকালে সূর্য তার পুরো তেজ নিয়ে উদিত হয়নি, কিন্তু বিমলের বাড়িতে কয়েক সপ্তাহ পর কিছুটা শান্তি ছিল। কবিতার বিয়ে সম্মানের সাথে সম্পন্ন হয়েছে। মায়ের চেহারায় সন্তুষ্টি ছিল। আর বিমল, সে শুধু চুপচাপ ঘরের কোনায় বসেছিল, যেন কোনো অদেখা ক্লান্তি তাকে ঘিরে ধরেছে। সেই সময় দরজায় হালকা টোকা পড়ল। একজন সাদা শার্ট আর কালো প্যান্ট পরা লোক দাঁড়িয়েছিল। আপনি বিমল? বিমল অবাক হয়ে বলল, জি বলুন। লোকটা হাত জোর করে বলল, স্যার, আপনাকে একটি বড় কোম্পানির মালিক অফিসে ডেকেছেন, বলেন খুব জরুরি কথা আছে। বিমলের মনে হালকা ভয়ের ঢেউ খেলে গেল। সে তাড়াতাড়ি মা আর কবিতাকে খবর দিল। মা কাঁপতে কাঁপতে বললেন, বাবা, কোথাও তোকে ব্যাগের বিষয়ে প্রশ্ন না করে বসে? বিমল ধীরে থেকে বলল, মা, সত্যি কোনো ভুল করিনি, যদি জিজ্ঞাসা করেন তবে সত্যি বলে দেব। সে রিকশা ছেড়ে হেঁটেই চলতে শুরু করল। হৃৎস্পন্দন যেন প্রতি পদক্ষেপে বাড়ছিল। প্রতি মোড়ে একটি চিন্তা, কোথাও তারা আমাকে চোর ভেবে নেয়নি তো? কোথাও কোনো ভুল বোঝাবুঝি না হয়?
অফিসের বাইরে দাঁড়িয়ে থাকা সিকিউরিটি গার্ড তাকে দেখেই চিনে ফেলল। আরে, আপনি তো সেই যে ব্যাগ ফেরত দিয়েছিলেন। আসুন স্যার, ভেতরে আসুন। বিমল স্যার শুনে আরও ভয় পেল। সে ভেতরে প্রবেশ করল। চমৎকার অফিস, বড় বড় কাঁচের দেওয়াল, ঘুরন্ত চেয়ার, এইসব তার দুনিয়া থেকে একদম আলাদা ছিল। রিসেপশনিস্ট হেসে বলল, বিমলজি, স্যার আপনার অপেক্ষা করছেন। বিমল ধীরে ধীরে ওই কেবিনের দিকে এগিয়ে গেল, যেখানে আলিয়ার বাবা শহরের সবচেয়ে বড় শিল্পপতি বসেছিলেন। দরজা খুলতেই সেই লোকটি দাঁড়িয়ে পড়লেন। বিমল তখনই ঝুঁকে গেল, সাহেব, আমি কোনো ভুল করেছি কি? বাবা কোনো কিছু না বলে বিমলের দিকে এগিয়ে গিয়ে তার হাত নিজের 2 হাতে তুলে নিলেন। বিমল ভয় পেয়ে গেল। সাহেব। আলিয়াও সেখানে দাঁড়িয়েছিল, তার চোখ ভেজা ছিল। বাবা গম্ভীর গলায় বললেন, বিমল, তুমি শুধু ব্যাগ ফেরত দাওনি, তুমি মানবতা ফেরত দিয়েছ। তুমি প্রমাণ করেছ যে সততা দারিদ্র্যের সীমাবদ্ধতার চেয়ে বড়। বিমলের চোখ জলে ভরে এলো। সে কিছু বলতে চাইছিল কিন্তু শব্দ বেরোচ্ছিল না। বাবা আরও বললেন, আজ থেকে তুমি শুধু রিক্সা চালক থাকবে না, তুমি আমাদের কোম্পানির লজিস্টিক্স ইউনিটে কাজ করবে। পাকা চাকরি, ভালো বেতন, বোনাস, মেডিকেল সব পাবে। আর সবচেয়ে বড় কথা, তুমি সেই সম্মান পাবে যার তুমি 100 বার যোগ্য। বিমলের পা যেন মাটিতে গেঁথে গেল। সে হাঁটু গেড়ে বসতে যাচ্ছিল, কিন্তু বাবা তাকে ধরে ফেললেন। না বিমল, সম্মানীয় লোক এভাবে ঝোঁকে না। আজ আমি তোমাকে চাকরি দিচ্ছি না, আজ আমি নিজের চিন্তার ঋণ শোধ করছি। আলিয়ার চোখে জল ভরে এলো। বিমল কাঁপা গলায় বলল, সাহেব, আপনার মতো বড় মানুষ আমার ওপর এত ভরসা কিভাবে করলেন? বাবা হেসে বললেন, যে মানুষ লক্ষ টাকার ব্যাগ খোলেনি সে কোটি টাকার দায়িত্বেও ভাঙবে না। বিমল ফুঁপিয়ে কেঁদে উঠল। চোখের জলে কষ্টও ছিল, কৃতজ্ঞতাও ছিল, আর হয়তো জীবনের সবচেয়ে বড় স্বস্তিও। আলিয়া সামনে এলো। সে ধীরে থেকে বলল, বিমলজি, সেদিন বৃষ্টিতে আপনি যে মানবতার সাথে আমার সাহায্য করেছিলেন, আজ সেই মানবতাই আপনার ঘরের খুশির কারণ হয়েছে। বিমল চুপ থাকল, কিন্তু তার চোখ বলছিল যে এই মুহূর্তটিকে সে জীবনভর ভুলবে না। কখনো কখনো জীবন কোনো গরিব মানুষের হাত ধরে না, বরং তার সততা আর মনের পরিচ্ছন্নতা নিজেই তাকে দুনিয়ার সবচেয়ে উঁচু জায়গা পর্যন্ত পৌঁছে দেয়। বিমল শুধু একটি কাজ করেছিল, সঠিক কাজ, আর ওই সঠিক কাজ তাকে ইজ্জত, চাকরি, সম্মান আর একটি নতুন জীবন দিয়ে দিল। মানবতা সবসময় ফিরে আসে, কখনো আলিয়া হয়ে, কখনো তার বাবা হয়ে, কখনো ভাগ্য হয়ে। এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা এটি যে মানবতা, সততা আর নেক মন হওয়া কোনো ধনী বা গরিবের মুখাপেক্ষী হয় না। বিমল গরিব ছিল, তার ঘরে টাকা ছিল না, বোনের বিয়ে সমস্যায় আটকে গিয়েছিল, কিন্তু তবুও সে কারো হক কেড়ে নিয়ে খুশি কিনতে চায়নি। সে লক্ষ টাকার ব্যাগ না খুলে ফেরত দিয়েছিল, কারণ তার কাছে চরিত্রের দাম টাকার চেয়ে অনেক বেশি ছিল। অন্যদিকে আলিয়া ধনী ঘরের মেয়ে ছিল, তার কাছে টাকা ছিল, সুবিধা ছিল, কিন্তু মন থেকে সে মানবতা বুঝত। সে বিমলের সাহায্যকে দয়া ভেবে নয়, বরং একজন প্রকৃত মানুষের ঋণ শোধ করার জন্য করেছিল। এই গল্পে ধনী বা গরিব নয়, বরং মনের সম্পদের শক্তি দেখা যায়। আমাদের জীবনেও এমন অনেক সুযোগ আসে যখন আমরা ভুল পথ বেছে নিতে পারি, কিন্তু তারাই মহান হয় যারা কঠিন পরিস্থিতিতেও সঠিক পথ ছাড়ে না। বিমলের সততা শুধু তার বোনের বিয়েই বাঁচায়নি, বরং তার পরিবারের ভাগ্যও বদলে দিয়েছে। শিক্ষা এটাই, মানবতা কখনো বৃথা যায় না, নেকির ফল সবসময় পাওয়া যায়, আর ভগবান প্রায়ই সাহায্য মানুষের রূপেই পাঠান, যেমন আলিয়া। যদি আপনি সত্যি এই গল্পটি পড়ছেন, তবে কমেন্ট করে অবশ্যই জানান। আর যদি আমাদের গল্প আপনার হৃদয় পর্যন্ত পৌঁছে থাকে, তবে ভিডিওটি লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টে আপনার গ্রাম বা শহরের নাম অবশ্যই লিখুন, যাতে আমরা আপনাকে ধন্যবাদ জানাতে পারি। জয় হিন্দ, জয় ভারত, জয় জওয়ান, জয় কিষাণ।